জানুয়ারি 2025 মালির পশ্চিমাঞ্চলে লুলু গুনকোতো সোনার খনি চত্বরে হঠাৎ নেমে আসে সরকারি হেলিকপ্টার। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সেনা সদস্যরা নেমে সরাসরি ঢুকে পড়েন গুদামে, তুলে নেন প্রায় 1 টন পরিশোধিত সোনার বার, বাজার মূল্য প্রায় $117 মিলিয়ন। সেই মুহূর্তে সোনার আউন্স প্রতি দাম ছিল $3,324 কাছাকাছি, রেকর্ড উচ্চতার একদম কাছাকাছি। এই দৃশ্যটা কল্পনা করুন। নিরাপত্তারক্ষীরা হতভম্ব, সোনার বিদেশি কর্মকর্তারা জানালা দিয়ে তাকিয়ে দেখছেন তাদের নিজস্ব উৎপাদিত সম্পদ উড়ে যাচ্ছে হেলিকপ্টারে করে, অথচ কারো কিছু করার নেই, কারণ এই আদেশ এসেছে সরাসরি রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে। এর কয়েক সপ্তাহ আগেই আরও 3 টন সোনা একইভাবে জব্দ করা হয়েছিল। এই খনির মালিক কানাডীয় কোম্পানির ব্যারিক মাইনিং, যাদের সিইও মার্ক ব্রিস্টোর বিরুদ্ধে ততদিনে জারি হয়ে গেছে গ্রেপ্তারি পরোয়ানা। মালির সামরিক সরকার বলছে কর ফাঁকি আর অন্যায্য চুক্তির প্রতিশোধ এটা। ব্যারিক বলছে এটা রাষ্ট্রীয় ডাকাতি। মাটির নিচে যে সোনা মজুত নিয়ে এই লড়াই, তার পরিমাণ বিস্ময়কর। প্রমাণিত রিজার্ভ প্রায় 800 টন, আর ভূতাত্ত্বিক সম্ভাবনা অনুযায়ী তা পৌঁছাতে পারে প্রায় 2000 টন পর্যন্ত। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম সোনার ভান্ডার দক্ষিণ আফ্রিকার পরেই প্রশ্ন হলো, এই বিপুল সোনা আসলে কার? মালির সাধারণ মানুষের, নাকি সেই বিদেশি কোম্পানিগুলোর, যারা 2 দশকেরও বেশি সময় ধরে এই খনি চালাচ্ছে? আজকের ভিডিওতে আমরা দেখব সেই পুরো লড়াইয়ের গল্প, কিভাবে একটা সামরিক সরকার, একটা বহুজাতিক কোম্পানি আর কয়েক টন সোনা মিলে তৈরি করলো আধুনিক আফ্রিকার সবচেয়ে আলোচিত সার্বভৌমত্বের লড়াই। আর মালিকই সত্যি প্রতিবেশী বুর্কিনা ফাসোর মতো একই পথে হাঁটছে, যেখানে ইব্রাহিম ট্রাওরে নতুন সব পরিকল্পনা করছে। মালির সবচেয়ে বড়, সবচেয়ে লাভজনক খোনার খনি হলো লুলু গুনকোতো কমপ্লেক্স। সেনেগাল সীমান্তের কাছে অবস্থিত, 2005 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে উৎপাদনরত। এই খনির মালিকানা কাঠামো সহজ অথচ বিতর্কিত। ব্যারিক মাইনিংয়ের হাতে 80%, মালি রাষ্ট্রের হাতে বাকি 20%। একটা রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে, যার নাম সোমিলো। শুধু 2024 সালেই এই একটা খনি থেকে আয় হয়েছিল প্রায় $900 মিলিয়ন। ধরুন আপনার পারিবারিক জমিতে একজন প্রতিবেশী একটা কল বসিয়েছে ফসল প্রক্রিয়াজাত করার জন্য। চুক্তি অনুযায়ী লাভের 80% তার, বাকি 20% আপনাদের। বহু বছর পর আপনারা বুঝলেন আপনাদের জমি, আপনাদের ফসল, অথচ লাভের সিংহভাগ চলে যাচ্ছে প্রতিবেশীর ঘরে। আপনারা চুক্তি বদলাতে চাইলেন, কিন্তু প্রতিবেশীরা রাজি না। এখান থেকেই শুরু হলো আসল লড়াই। আরেকটা সহজ কথা দিয়ে বোঝানো যাক, এটাও অনেকটা একটা পুরনো ভাড়া বাড়ির মতো, যেখানে ভাড়াটিয়া কোম্পানি দশকের পর দশক ধরে সামান্য ভাড়া দিয়ে আসছিল। বাড়ির মালিক আইনি জ্ঞানের অভাবে কখনো ভাড়া বাড়ানোর সাহস পাননি। এখন নতুন মালিক এসে বলছে বাজার দর অনুযায়ী ভাড়া দিতে হবে, না হলে বাড়ি খালি করতে হবে। খনি এলাকাটার আয়তনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে সময়ের সাথে সাথে। 1996 সালে প্রথম অনুমতি যখন দেওয়া হয়েছিল, তখন এলাকার আয়তন ছিল 48 বর্গ কিলোমিটার। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 261 বর্গ কিলোমিটারেরও বেশি। অর্থাৎ 30 বছরে খনির বিস্তৃতি বেড়েছে 5 গুণের বেশি। সাম্প্রতিক এক সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী এই খনিতে এখনও আছে প্রায় 6 বছরের খোলা গর্ত মজুদ আর প্রায় 16 বছরের ভূগর্ভস্থ মজুদ। বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা 4,20,000 আউন্সের কাছাকাছি। অর্থাৎ এই খনি আগামী 2 দশকেরও বেশি সময় ধরে সোনা দিতে থাকবে, যদি না রাজনৈতিক অস্থিরতা আবার সবকিছু থামিয়ে দেয়। এই সংঘাতের শিকড় খুঁজতে গেলে ফিরতে হবে অনেক পেছনে, এমনকি ঔপনিবেশিক যুগেরও আগে। মধ্যযুগে মালি সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে ধনী রাজ্যগুলোর একটা। রাজা মানসা মুসার সোনার প্রাচুর্য এতটাই কিংবদন্তি হয়ে ওঠে যে ইউরোপীয় মানচিত্রকাররা শতাব্দীর পর শতাব্দী তার ছবি এঁকে রাখতেন আফ্রিকার মানচিত্রে। কিন্তু ব্রিটানিকার তথ্য অনুযায়ী সেই প্রাচীন সাম্রাজ্যের মূল সোনার খনিগুলো ঔপনিবেশিক শাসন শুরু হওয়ার অনেক আগেই
নিঃশেষ হয়ে গিয়েছিল। ফরাসি ঔপনিবেশিক শাসকরা যখন ঊনবিংশ শতাব্দীতে এই অঞ্চলে আসে, তারা গড়ে তোলে এক নিখাত আহরণমুখী অবকাঠামো, সম্পদ তুলে সরাসরি ফ্রান্সে পাঠানো, স্থানীয় অর্থনীতিতে পুনর্বিনিয়োগ না করা। একটা গবেষণা প্রতিবেদন অনুযায়ী আজও প্রতি বছর মালি হারায় প্রায় $580 মিলিয়ন অবৈধ আর্থিক প্রবাহ আর কর্পোরেট কর ফাঁকির মাধ্যমে, যার একটা বড় অংশ জড়িত খনি খাতের সাথে। এই সংখ্যাটা বুঝিয়ে দেয় কেন নতুন সরকার এত কঠোর অবস্থান নিয়েছে বিদেশি কোম্পানির বিরুদ্ধে। স্বাধীনতার পরও এই প্যাটার্ন বদলায়নি বলে অভিযোগ করেন মালির নতুন সরকার। বিদেশি খনি কোম্পানিগুলো দশকের পর দশক ধরে ন্যূনতম কর দিয়ে বিপুল মুনাফা করে গেছে, আর মালির সাধারণ মানুষ থেকে গেছে দরিদ্রে, যদিও তাদের পায়ের নিচেও ছিল বিপুল সম্পদ। 2020 সালের আগস্ট আর 2021 সালের মে মাসে পরপর দুইটা সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতায় আসেন কর্নেল অ্যাসিমি গোইতা। স্বাধীনতার পরও এই প্যাটার্ন বদলায়নি। বিদেশি খনি কোম্পানিগুলো দশকের পর দশক ধরে ন্যূনতম কর দিয়ে বিপুল মুনাফা অর্জন করে গেছে, আর মালির সাধারণ মানুষ থেকে গেছে দারিদ্র্যে, যদিও তাদের পায়ের নিচেই ছিল এই বিপুল সম্পদ। 2020 সালের আগস্ট আর 2021 সালের মে মাসে পরপর দুইটা সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন কর্নেল অ্যাসিমি গোইতা, যিনি নিজে উত্তর মালিতে জিহাদি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘ সময় যুদ্ধ করেছেন। ক্ষমতায় এসেই তিনি ঘোষণা দেন ঔপনিবেশিক আমল থেকে চলে আসা এই বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটাবেন। অর্থাৎ ধরুন, একজন প্রবীণ কৃষক সারা জীবন দেখেছেন তার জমিতে ফসল ফলিয়েও লাভ ভাগ পাচ্ছেন না, কিন্তু প্রতিবাদ করার সাহস কেউ পায়নি। তার নাতি বড় হয়ে যখন একই বাস্তবতা দেখলেন, তিনি সিদ্ধান্ত নিলেন এবার আর চুপ থাকা যাবে না। গোইতা নিজে ছিলেন একজন বিশেষ বাহিনীর কর্নেল, যিনি বছরের পর বছর কাটিয়েছেন উত্তর মালির মরুভূমিতে জিহাদি বিদ্রোহের বিরুদ্ধে সম্মুখ সমরে, আর সেই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছিল দুর্বল রাষ্ট্র কিভাবে নিজের সম্পদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বিদেশি স্বার্থ আর অভ্যন্তরীণ বিদ্রোহ দুই দিক থেকেই। 2023 সালে মালি সরকার প্রণয়ন করে এক নতুন খনি আইন, যেখানে বলা হয় রাষ্ট্র আর স্থানীয় বিনিয়োগকারীরা মিলে যে কোনো খনি প্রকল্পে 35% পর্যন্ত মালিকানার দাবি রাখতে পারবে, যার মধ্যে 5% সংরক্ষিত থাকবে স্থানীয় বিনিয়োগকারীদের জন্য। বেশিরভাগ বিদেশি কোম্পানি এই নতুন শর্ত মেনে নিলেও ব্যারিক প্রবল আপত্তি জানায়, দাবি করে তাদের সাথে পুরনো চুক্তি এখনও বলবৎ, নতুন আইন সেখানে প্রযোজ্য না। এই বিরোধ ধীরে ধীরে রূপ নেয় এক তিক্ত সংঘাতে। 2024 সালের ডিসেম্বরে সিইও মার্ক ব্রিস্টোর বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। একই সাথে আটক করা হয় 4 জন সিনিয়র কর্মকর্তাকে। জানুয়ারিতে সরকার বন্ধ করে দেয় সোনা রপ্তানি, খনি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সময়টায় উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে ব্যারিকের 4 জন আটক কর্মী মাসের পর মাস বন্দী ছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে তাদের মুক্তির দাবিতে, আর কোম্পানির শেয়ারের দাম মালি সংক্রান্ত অনিশ্চয়তায় বারবার ওঠানামা করতে থাকে বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রতিফলনে। 2025 সালের জুন মাসে বামাকোর একটা বাণিজ্যিক আদালত এক ঐতিহাসিক রায় দেয়। 6 মাসের জন্য খনির প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হয় রাষ্ট্র নিযুক্ত এক প্রশাসকের হাতে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সুমানা মাকাবজি। ব্যারিকের ভাষায় তাদের সাবসিডিয়ারি তখনও আইনগতভাবে খনির মালিক, কিন্তু পরিচালনার ক্ষমতা চলে যায় বাইরের এক প্রশাসকের হাতে। মাসের পর মাস আলোচনার পর পাল্টা আলোচনার পর 2025 সালের 24শে নভেম্বর দুই পক্ষ পৌঁছায় এক সমঝোতায়। ব্যারিক রাজি হয় প্রায় $430 মিলিয়ন পরিশোধ করতে। বিনিময়ে সব সালিশি মামলা প্রত্যাহার হয়, ফিরে পায় খনির পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ব্যারিক আবার দায়িত্ব বুঝে নেয়, আর 2026 সালের ফেব্রুয়ারিতে মালি সরকার লুলুর খনি অনুমতি নবায়ন করে আরও 10 বছরের জন্য। এই পুরো বিরোধের আর্থিক ক্ষত দুই পক্ষের জন্যই ভারী ছিল। ব্যারিক তাদের হিসেবের খাতায় প্রায় $1 বিলিয়ন অবচয় দেখাতে বাধ্য হয় মালি
অপারেশনের কারণে। আর মালির নিজস্ব শিল্প সোনার উৎপাদন 2025 সালে কমে যায় 23%, মূলত এই দীর্ঘ অচলাবস্থার কারণে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এত সংঘাত, গ্রেপ্তার, সোনা জব্দ, খনি বন্ধ, আন্তর্জাতিক সালিসি মামলা, সব কিছুর পর শেষ পর্যন্ত কে জিতল? 2025 সালের 24শে নভেম্বরের সমঝোতা কাগজ কলমে দেখলে এটা কোনো পক্ষের পুরোপুরি জয় নয়। ব্যারিক প্রায় $430 মিলিয়ন দিতে রাজি হয়। মালি সরকার 4 জন আটক কর্মীকে মুক্তির ব্যবস্থা করে, কোম্পানির বিরুদ্ধে মামলা ও অভিযোগ প্রত্যাহারের পথে যায় এবং খনি পরিচালনাও আবার ব্যারিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে 2023 সালের মিমিং কোড মেনে নিতে রাজি হয় ব্যারিক। অর্থাৎ মালি একদিকে তার নতুন খনি আইনের নীতিগত অবস্থান ধরে রাখলো, অন্যদিকে ব্যারিক হারালো না তার বিশাল খনি সম্পদের নিয়ন্ত্রণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমঝোতা মালিকে শুধু তাৎক্ষণিক $430 মিলিয়ন দেয়নি, বরং ভবিষ্যতে খনি থেকে রাষ্ট্রের অংশ বাড়ানোর পথও খুলে দিয়েছে। কারণ 2023 সালের নতুন মাইনিং কোডে রাষ্ট্র এবং স্থানীয় বিনিয়োগকারীদের মিলিয়ে একটি প্রকল্পে সর্বোচ্চ 35% পর্যন্ত অংশীদারিত্বের সুযোগ রাখা হয়েছে, যেখানে আগের কাঠামোতে রাষ্ট্রের অংশ ছিল 20%-এর মধ্যে। ফলে গোটা সংঘাতটা আসলে শুধু 3-4 টন সোনা নিয়েছিল না, এটা ছিল ভবিষ্যতের কয়েক দশকের সম্পদের ভাগকে নির্ধারণ করবে সেই প্রশ্ন নিয়ে। এখন একটু বড় ছবিটা দেখা যাক। মালির মাটির নিচে ঠিক কত সোনা আছে? এই প্রশ্নের উত্তর দেওয়া যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। প্রমাণিত মজুদ আর সম্ভাব্য ভূতাত্ত্বিক সম্পদ এক জিনিস নয়। সাম্প্রতিক হিসেব অনুযায়ী মালির প্রমাণিত সোনার মজুদ প্রায় 800 টন, আর মালির সরকারি হিসেব অনুযায়ী ভূতাত্ত্বিক সম্ভাবনা প্রায় 2000 টন পর্যন্ত হতে পারে। অর্থাৎ 2000 টনকে এমন সোনা হিসেবে দেখা যাবে না যে আজই খনিতে ঢুকে তুলে আনা সম্ভব, বরং একটি বড় অংশ এখনও অনুসন্ধান, মূল্যায়ন এবং অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য হওয়ার পরীক্ষার পর্যায়ে। তারপরও সংখ্যাটা বিশাল, কারণ মালির অর্থনীতিতে সোনা কোনো সাধারণ পণ্য নয়, এটাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি আয়ের উৎসগুলোর একটি। 2024 সালে মালির শিল্প ও কারিগরি খাত মিলিয়ে সোনার উৎপাদন নিয়ে বিভিন্ন হিসাব থাকলেও সরকারি হিসেবে শিল্প উৎপাদন ছিল প্রায় 51 টন, আর কারিগরি আর্টিফিশিয়াল মাইনিং থেকে আরও উল্লেখযোগ্য পরিমাণ সোনা আসে। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের হিসেব অনুযায়ী 2024 সালের সোনা মালির মোট রপ্তানির প্রায় 80%-এর কাছাকাছি ছিল। অর্থাৎ দেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করছে এই একটি ধাতুর উপর। এখন বুঝতে পারছেন কেন গোয়েতা সরকার বিদেশি খনি কোম্পানির সঙ্গে এত কঠোর হতে চাইছে। কারণ সরকারের যুক্তি খুব সরল, যে দেশের রপ্তানি এত বড় অংশ সোনা থেকে আসে, সেই সোনার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ যত বেশি হবে, সরকারের রাজস্ব তত বাড়বে, আর সেই অর্থ দিয়ে অবকাঠামো, সেনাবাহিনী, শিক্ষা কিংবা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা সম্ভব হবে। এখানেই গল্পটা আবার জটিল হয়ে, কারণ রাষ্ট্রের হাতে বেশি টাকা আসা আর সাধারণ মানুষের হাতে বেশি টাকা পৌঁছানো, এই দুইটা এক বিষয় নয়। ধরুন একটি দেশের খনি থেকে সরকার আগের তুলনায় দ্বিগুণ রাজস্ব পেল, কিন্তু সেই অর্থ যদি রাজধানীর সরকারি হিসেবে আটকে থাকে, দুর্নীতিতে হারিয়ে যায় অথবা শুধু সামরিক ব্যয় বাড়াতে ব্যবহৃত হয়, তাহলে খনির পাশের গ্রামের মানুষের জীবন কতটা বদলাবে? এটাই মালির সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। মালিতে 2 মিলিয়নের বেশি মানুষ কোনো না কোনোভাবে খনি খাতের উপর নির্ভরশীল। দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শিল্প খনির পাশাপাশি লাখ লাখ মানুষ আর্টিসানাল বা ছোট পরিসরে সোনার খনির সঙ্গে যুক্ত। কিন্তু এই খাতের বড় সমস্যা হলো, সোনা যতটা মূল্যবান, এর উৎপাদন ও বাণিজ্য ব্যবস্থা ততটাই অস্বচ্ছ। সরকারি হিসেব আর বাস্তবে উৎপাদিত সোনার মধ্যে পার্থক্য থাকার কারণে বিপুল পরিমাণ সোনা আনুষ্ঠানিক বা অবৈধ পথে সীমান্ত পেরিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। 2024 সালের ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এর হিসেব অনুযায়ী শিল্প এবং আর্টিসানাল উৎপাদন মিলিয়ে মালির মোট উৎপাদন প্রায় 100 টনের কাছাকাছি হতে পারে, যেখানে সরকারি হিসেব ছিল অনেক কম। অর্থাৎ সমস্যা শুধু বিদেশি কোম্পানির নয়, সমস্যা হলো পুরো সাপ্লাই চেইন। খনি থেকে সোনা বের হওয়ার পর সেটা কোথায় যায়, কে কিনছে, কোন ব্যাংকের মাধ্যমে লেনদেন হচ্ছে, কতটা কর রাষ্ট্র পাচ্ছে আর কতটা
সীমান্তের বাইরে চলে যাচ্ছে। তাই শুধু ব্যারিকের মতো বিদেশি কোম্পানির অংশ কমিয়ে দিলেই মালির সোনার সমস্যা সমাধান হবে না। রাষ্ট্রকে একই সঙ্গে শক্তিশালী নিয়ন্ত্রণ, স্বচ্ছ হিসাব, কর আদায় এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মালির এই নীতিকে বুঝতে হলে পাশের বুরকিনা ফাসোর দিকে তাকাতে হয়। সাহেল অঞ্চলের এই দেশগুলো গত কয়েক বছরে একই ধরনের একটি প্রবণতার দিকে এগিয়েছে, বিদেশি প্রভাব কমানো এবং নিজেদের প্রাকৃতিক সম্পদের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ানো। মালি, বুরকিনা ফাসো এবং নাইজার এই 3 দেশই রাজনৈতিকভাবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। আর তাদের অর্থনীতিতে সোনা ও অন্যান্য খনিজ সম্পদকে দেখা হচ্ছে শুধু বাণিজ্যিক পণ্য হিসেবে নয়, বরং সার্বভৌমত্বের হাতিয়ার হিসেবে। গোয়েতা সরকারের কাছে তাই প্রশ্নটা শুধু কোন কোম্পানি খনি চালাবে এটা নয়, প্রশ্নটা আরও বড়। আফ্রিকার মাটির নিচের সম্পদের ওপর সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার? বিদেশি কোম্পানি বলবে তারা $বিলিয়ন বিনিয়োগ করে, প্রযুক্তি আনে, কর্মসংস্থান তৈরি করে এবং ঝুঁকি নেয়। অন্যদিকে রাষ্ট্র বলবে খনিজ সম্পদ দেশের জনগণের এবং অতীতে বিদেশি বিনিয়োগকারীরা যে সুবিধা পেয়েছে এখন তার পূর্ণ মূল্যায়ন দরকার। দুই পক্ষের যুক্তির মধ্যেই কিছু বাস্তবতা আছে, আর এখানেই মালির মডেল আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ যদি মালি প্রমাণ করতে পারে যে বিদেশি কোম্পানিকে পুরোপুরি তাড়িয়ে না দিয়েও রাষ্ট্র তার অংশ বাড়াতে পারে, বেশি রাজস্ব আদায় করতে পারে এবং একই সঙ্গে উৎপাদন চালু রাখতে পারে, তাহলে আফ্রিকার অন্য দেশগুলো একই পথ অনুসরণ করতে পারে। কিন্তু উল্টোভাবে যদি অতিরিক্ত রাজনৈতিক চাপের কারণে বিনিয়োগ বন্ধ হয়ে যায়, খনি উৎপাদন কমে যায় এবং সরকারের রাজস্ব কমে যায়, তাহলে এই নীতি আবার মালির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত ফিরে আসি আমাদের মূল প্রশ্নে, মালির সোনা কার হাতে? উত্তরটা কোনো এক শব্দে দেওয়া সম্ভব নয়। আইনের দৃষ্টিতে খনিজ সম্পদের ওপর মালির সার্বভৌম অধিকার রয়েছে, কিন্তু বাস্তবে একটি বড় শিল্প খনি চালাতে লাগে বিদেশি পুঁজি, প্রযুক্তি, দক্ষতা এবং আন্তর্জাতিক বাজার। লুলো গণকৌতো এর ক্ষেত্রেও এতদিনের কাঠামো ছিল ব্যারিকের 80% এবং মালির রাষ্ট্রের 20% অংশীদারিত্ব। 2025 সালের সংঘাত দেখিয়েছে রাষ্ট্র চাইলে রাজনৈতিক ও আইনি ক্ষমতা ব্যবহার করে অপারেশন থামিয়ে দিতে পারে, সোনা জব্দ করতে পারে এবং কোম্পানির ওপর নতুন শর্ত আরোপ করতে পারে। আবার একই সংঘাত এটাও দেখিয়েছে যে আন্তর্জাতিক কোম্পানির পুঁজি, প্রযুক্তি ও আইনি অধিকারকে পুরোপুরি উপেক্ষা করাও সহজ নয়। তাই মালির সামনে আসল পরীক্ষা এখন শুরু। সরকার কি শুধু বিদেশি কোম্পানির অংশ কমিয়ে সন্তুষ্ট থাকবে, নাকি এমন একটি ব্যবস্থা তৈরি করবে যেখানে খনির রাজস্ব সত্যি সাধারণ মানুষের জীবন বদলে দিবে? নতুন মাইনিং কোড কি বিনিয়োগ ধরে রেখেও রাষ্ট্রের আয় বাড়াতে পারবে? আর সবচেয়ে বড় কথা, মালির মাটির নিচে থাকা সম্ভাব্য 2000 টন সোনার সম্পদ যদি সত্যি ভবিষ্যতে অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য হয়, তখন এই সম্পদের নিয়ন্ত্রণ কি আবার নতুন কোনো বিদেশি কোম্পানির হাতে চলে যাবে, নাকি মালি নিজের সক্ষমতা তৈরি করবে? কারণ ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো সম্পদ থাকা আর সম্পদের মালিক হওয়া এক জিনিস নয়। আফ্রিকার বহু দেশ শত বছর ধরে তেল, সোনা, হীরা, ইউরেনিয়াম আর অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ থেকেও সাধারণ মানুষের জীবন বদলাতে পারেনি। এখন আশিমি গোইতার মালি সেই পুরো গল্পটা বদলাতে চাইছে, কিন্তু সে সফল হবে নাকি শুধু একজন বিদেশি কোম্পানির জায়গায় আরেকটি ক্ষমতা কেন্দ্র বসবে, তার উত্তর দেবে আগামী কয়েক বছর। আর তাই মালির সোনার আসল লড়াই সোনা নিয়ে নয়, লড়াইটা হলো একটি দেশের মাটির নিচে থাকা সম্পদের উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে থাকবে, রাষ্ট্রের নাকি বিদেশি কোম্পানির? শেষ পর্যন্ত সেই সাধারণ মানুষের পায়ের নিচেই এই সোনা কোথায় যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়।